রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় শাহাদাত স্যার সহ সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ধারাবাহিকভাবে খান বাহাদুর আহসানুল্লাহর জীবনের উপরে আলোচনা করে আসছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্ব। আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করার চেষ্টা করব আমার সাধ্যমতো তার কর্মজীবন নিয়ে। ইতিপূর্বে আমরা তার জন্ম, শৈশব এবং শিক্ষা জীবনের আলোচনা শেষ করেছি। যারা ইতিপূর্বে পূর্বের পাঠচক্রে উপস্থিত ছিলেন না, তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খান বাহাদুর আহসানুল্লাহ আমাদের বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিক্ষা ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তার উপরে আমাদের কারোই ধারণা ছিল না। আমাদের সম্মানিত শাহাদাত স্যারের একক নির্দেশনা মোতাবেক তার জীবন নিয়ে আমরা আলোচনা শুরু করি। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। খান বাহাদুর আহসানুল্লাহ 1 আগস্ট 1896 তারিখে বা সালে রাজশাহী কলেজিয়েট স্কুলে সুপার নিউমারি টিচার হিসেবে যোগদান করেন। তিনি অক্টোবর 1896 থেকে 1897 পর্যন্ত ফরিদপুর জেলার রাজবাড়ী মহকুমার স্কুলে সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। 1897 সালের 1 এপ্রিল তিনি ফরিদপুর জেলার অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ডেপুটি ইন্সপেক্টর পদে চাকরি নিয়োগপত্র পান। এ সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে খান বাহাদুর আহসানুল্লাহ বলেন, আমি একটু সবার অবগতির জন্য বলে রাখছি যে দেখা যায় তার নামটা অনেক বড়, বারবার সম্পূর্ণ নামটা বলতে গেলে একটু আর কি আলোচনায়ও বিঘ্ন ঘটে, যার জন্য আমি তার নামের শেষে খান বাহাদুর সাহেব অথবা আহসানুল্লাহ সাহেব এভাবে ধরে আগাবো। আশা করি আমার কোনো ত্রুটি হলে এখানে ক্ষমা করবেন। জি, এ সময়ে অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে খান বাহাদুর সাহেব বলেন, এক দিকে আমার স্বদেশী হেডমাস্টার আমাকে অসহায় অবস্থায় রাজশাহী হইতে বিতাড়িত করিতে বদ্ধপরিকর, অপরদিকে একজন বিদেশি প্রিন্সিপাল সহানুভূতি আদেশের দয়াময়ের শক্তি প্রয়োগ, জ্বর আক্রান্ত দেহে 50টি টাকায় অস্থায়ী চাকুরির জন্য লোলুপ, আর একাএক স্থায়ীভাবে 125 টাকার পদে বহাল। 1 বছরের মধ্যেই তিনি পদোন্নতি পান বাকেরগঞ্জ উপজেলার ডেপুটি ইন্সপেক্টর পদে। আমরা বর্তমান যেটাকে বরিশাল বিভাগ বা জেলা হিসেবে জানি, তৎকালীন সময়ে তার নাম ছিল বাকেরগঞ্জ বা বাখরগঞ্জ। একাধিক ক্রমে 7 বছর তিনি বরিশালে, বর্তমান বরিশালে, তৎকালীন বাখরগঞ্জে অবস্থান করেন। 1904 সালে তিনি সাবঅর্ডিনেট এডুকেশনাল সার্ভিস, তিনি প্রভিন্সিয়াল এডুকেশনাল সার্ভিস এ প্রবেশ করেন। তিনি প্রথম ইন্সপেক্টিং লাইন থেকে টিচিং লাইনের জন্য মনোনীত হন। 1907 সালে তিনি চট্টগ্রামের ডিভিশনাল ইন্সপেক্টর পদে নিয়োজিত হন। 1 এপ্রিল 1912 সালে প্রেসিডেন্সি ডিভিশনাল এডিশনাল ইন্সপেক্টর পদে নিযুক্ত হন। 1919 সালে তিনি আবার চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ইন্সপেক্টর পদে বদলি হন এবং তিনি সেখানে কর্মে নিয়োজিত হন। 1 জুলাই 1924 সালে তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ পাবলিক ইন্টারঅ্যাকশন ফর মুহামেডান পদে নিযুক্ত হন। 5 বছর অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব পালন করেন। বলে রাখা ভালো, তৎকালীন সময়ে ইংরেজরা মুসলমান শব্দের পরিবর্তে, মুসলিম শব্দের পরিবর্তে তারা মুহামেডান শব্দ ব্যবহার করত। খান বাহাদুর আহসানুল্লাহ
এর দীর্ঘ চাকরি জীবনে সম্পূর্ণটাই কেটেছে শিক্ষা বিভাগে। তার এই দীর্ঘ সময়ের দিনগুলি ছিল বর্ণাঢ্য, পরিশ্রম ও সাফল্যের সমাহার। একজন সাধারণ শিক্ষক থেকে শিক্ষা বিভাগের সর্বোচ্চ পদে আসন গ্রহণের পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে এই দীর্ঘ পথ পরিক্রমা ছিল সত্যি অনন্য। অফিসের প্রতিটি দায়িত্ব যথাযথ সম্পাদনা করাকে তিনি ধর্ম পালনের অংশ হিসেবে মনে করতেন। তিনি যখন যেখানে যে দায়িত্বে থাকতেন সে অঞ্চলে শিক্ষা প্রসারের জন্য সার্বিক প্রচেষ্টা অব্যাহত রাখতেন। পাশাপাশি সমাজ সংস্কার তথা সমাজের সার্বিক উন্নয়নের প্রতিও তিনি ছিলেন সচেষ্ট। আত্মচর্চা ও আধ্যাত্মিক জীবনযাপনের প্রতি বাল্যকাল থেকে তার প্রবল আকর্ষণ লক্ষণীয় ছিল। তিনি রাজবাড়ির অতিরিক্ত ডেপুটি ইন্সপেক্টর থাকাকালীন সময়ে পায়ে হেঁটে মফস্বলে স্কুল পরিদর্শন করতে যেতেন। কখনো কখনো তাকে রমজান মাসে 20 মাইল পর্যন্ত হাঁটতে হয়েছে। তিনি রাজশাহীতে অবস্থানকালে মুসলমান ছাত্রদের শিক্ষার প্রয়োজনীয় সুযোগ সুবিধা সৃষ্টি করেন। তিনি নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সংগ্রামের মাধ্যমে মুসলমান ছাত্রদের জন্য দ্বিতলা ছাত্রাবাস, ফুলার হোস্টেল প্রতিষ্ঠা করতে সক্ষম হন। খান বাহাদুর আহসানুল্লাহ এর চাকরি জীবনের একটা বড় অধ্যায় কেটেছে চট্টগ্রামের বিভাগীয় ইন্সপেক্টর হিসেবে। খান বাহাদুর আহসানুল্লাহ শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে যোগদানের পর পরিদর্শন বিভাগের দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তার অভাব পরিলক্ষিত হয়। এ প্রসঙ্গে এডুকেশন প্রসিডিং এ উল্লেখ করা হয়, দি ওয়ার্ক অফ দ্য ইন্সপেক্টরেট, particularly of divisional inspectorate, is not satisfactory. The branches of the service requires radical improvement in both organization and efficiency. During the last year, the inspectorate lost the services of two experienced of Mr. Stapleton and Khan Bahadur মৌলভী আহসানুল্লাহ। খান বাহাদুর আহসানুল্লাহ খেতাব লাভ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক থাকাকালীন অসহযোগ হতে সরকারি স্কুলকে মুক্ত রাখার কৃতিত্বের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট 1911 সালে তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে। একই বছর তিনি লন্ডনের রয়্যাল সোসাইটির মেম্বার নির্বাচিত হন। 1912 সালের দিল্লিতে দরবার সংগঠিত হয়। এই দরবারে সম্রাট পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের সম্মেলন ঘোষণা করেন। এর ফলে খান বাহাদুর আহসানুল্লাহ কয়েক বছরের জন্য প্রেসিডেন্সি বিভাগের অতিরিক্ত ইন্সপেক্টরেট পদে নিযুক্ত হন এবং চট্টগ্রাম থেকে কলকাতায় চলে আসেন। অর্থাৎ তিনি কলকাতায়ও ইন্সপেক্টর হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করেছেন। সময়টা ছিল 1912 সাল পরবর্তী সময়ে। তিনি 1929 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন, অর্থাৎ তার কর্মজীবনের ইতি টানেন তিনি 1929 সালে। এ সময়ে তার বয়স ছিল 55 বছর। দেশ, ভাষা ও সাহিত্যের প্রতি তার যে প্রতিশ্রুতি ছিল, অন্তর্গত বিশ্বাস ও সংগ্রামী যে মনোভাব ছিল, তা খান বাহাদুর আহসানুল্লাহ এর লেখা দ্বারা নিম্নোক্ত দুটি উদ্ধৃতি থেকে স্পষ্ট বোঝা যায়। খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব বলছেন, যে জাতির সাহিত্য নাই সে জাতির আত্মসম্মান নাই। একটু ভালো করে শোনার চেষ্টা করবেন। আবার একটু আমি পড়ছি, আমি মনে করি পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, যে জাতির সাহিত্য নাই সে জাতির আত্মসম্মান নাই, যে জাতির আত্মসম্মান নাই সে জাতির উন্নতি সুদূর পরাহত। যদি মুসলিম বলিয়া পরিচয় দিতে হয়, যদি অন্য জাতির সমকক্ষ করিতে হয়, তবে মাতৃভাষাকে জাতীয়ভাবে
ভাবাপন্ন করিতে হইবে। জাতীয় অস্তিত্ব রক্ষা করিতে হইলে বাংলা ভাষার উন্নতি একান্ত আবশ্যক। এখানে একটু কথা আমাদের খান বাহাদুর আহসানুল্লাহর বিষয়বস্তুর বাহিরে গিয়ে দুটো কথা না বললেই নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব স্পষ্টভাবে বলে দিচ্ছেন, যদি কোনো জাতি উন্নতি করতে চায় তাহলে তাকে অবশ্যই মাতৃভাষায় জাতীয়ভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। আমরা পৃথিবীতে যতগুলো উন্নত রাষ্ট্র অথবা জাতি যাদেরকেই দেখতে পাই, তারা প্রত্যেকেই নিজ ভাষায় তাদের শিক্ষা চর্চা করে তারা উন্নত জাতিতে পরিণত হয়েছেন। এই উন্নত রাষ্ট্র অথবা জাতিতে পরিণত হওয়ার সর্বশেষ নিদর্শন যে দেশটির নাম, সেই দেশটির নাম হলো গণচীন। আপনারা জানেন গণচীনের সব কিছু তাদের মাতৃভাষায় পরিচালিত হয় এবং তাদের দেশের আইনগতভাবেই এটা আর কি বিল পাশ করা যে তাদের যত সাইনবোর্ড যা কিছু হবে সব কিছুর প্রথমে তাদের মাতৃভাষায় থাকবে, তারপরে অন্যান্য ভাষায় লেখা থাকবে, যেগুলো আমরা ইউরোপের বাহিরের পাশাপাশি ল্যাটিন আমেরিকা অধ্যুষিত দেশগুলোতেও দেখতে পাই। শুধুমাত্র দেখতে পাই না ওইসব দেশগুলোতে, যেই সব দেশগুলো বা বর্তমান ইংল্যান্ড এবং আমাদের বর্তমান কানাডা, এই দুটি রাষ্ট্র দ্বারা যারা শাসিত হয়েছে, যারা দীর্ঘ এই দুটি দেশ যেই দেশগুলোকে দীর্ঘ বছর যাবৎ শাসন করেছে, সেই সকল দেশগুলোতেই শুধুমাত্র মাতৃভাষায় শিক্ষাদান কার্যক্রম দেখা যাচ্ছে না এবং এটা আমাদের বাংলাদেশেও দেখা যাচ্ছে না। যার ফলেই আমি মনে করি, এবং শুধু আমি মনে করি না, অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেব থেকে শুরু করে আজকে দিন পর্যন্ত যতজন বিদ্বান জন্মগ্রহণ করেছেন এবং যারা আছেন এবং ছিলেন তারাও একই কথা বলে গিয়েছেন। আর আমাদের 1971 সালের ফেব্রুয়ারি মাসে ভাষা আন্দোলন নামে যেটা বলি, এটা নিয়েও বেশ বিতর্ক আছে। যা হোক, আমি সেদিকে না যাই, আমি খান বাহাদুর আহসানুল্লাহর দিকে আবার চলে আসছি। তিনি আরো বলছেন, ভাই সকল, হিন্দু মুসলমানি দ্বন্দ্ব আজ হইতে ভুলিয়া যাও। হিন্দু বাঙালা, মুসলিম বাঙালা, এই পার্থক্য বোধক শব্দগুলো অভিধান হইতে উঠাইয়া দাও। উভয়ের সাহায্যে বঙ্গভাষায় আয়ত্ত বৃদ্ধি করো এবং ভাষার উত্তরোত্তর উন্নতি দ্বারা দেশের সম্মান সাধন করো। আমিত্ব ছাড়িয়া দাও, এক মনে এক প্রাণে প্রেমময়ের আশ্রয় গ্রহণ করে বিশুদ্ধ ভক্ত ও প্রেম লইয়া জাতি নির্বিশেষে বঙ্গভাষার উন্নতি সাধন করো। এরপরে কলকাতায় অবস্থানকালে তিনি কলকাতায় অবস্থান করেন 1924 সাল থেকে 1929 সাল পর্যন্ত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেম্বার, যেটাকে আমরা ইংরেজিতে সিনেটর বলি, মনোনীত হন এবং পরে সিন্ডিকেটের সদস্য নির্বাচিত হন। ইতোপূর্বে কোনো মুসলমান এই সম্মানিত পদ লাভ করেনি। খান বাহাদুর আহসানুল্লাহ তিনি প্রথম যিনি কলকাতায় বিশ্ববিদ্যালয়ের সিনেটর নির্বাচিত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সিন্ডিকেটের হাতে, তাই এই পদের গুরুত্ব অপরিসীম। প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে খান বাহাদুর আহসানুল্লাহ সাহেব সদস্য পদে নির্বাচিত হন। তিনি একজন সৎ, ধার্মিক, দায়িত্বশীল ও কর্তব্যনিষ্ঠা অফিসার ছিলেন। শিক্ষা বিভাগের নানা প্রকার উন্নতি সাধন এবং চাকরি জীবনের সদিচ্ছা প্রসূত কার্যাবলীর জন্য তৎকালীন সরকার তাকে খান বাহাদুর খেতাবে ভূষিত করেছিল। তিনি 1929 সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন, যা আমরা ইতিপূর্বে বলেছি। খান বাহাদুর আহসানুল্লাহের কর্মজীবনের প্রায় পুরোটা সময়ই দেশের এক ধরনের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অস্থিরতা বিরাজ করেছে, যেটা একটা বড় ইতিহাসের অংশ। আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, দেখা যায় কমপক্ষে 8 থেকে 10টা পাঠচক্রের প্রয়োজন হবে। আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই 19বিংশ শতাব্দীর, এই অংশটা আরেকটু ভালো করে শুনবেন মেহেরবানি করে, আমি একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমি এই অংশটা বলছি। অংশটি হচ্ছে, আমরা ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখতে পাই 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে 1870 সাল থেকে বাঙালি মুসলমান জীবনের বিকাশের যে
সংঘাত মুখর পটভূমি, সেখানে এদেশের কয়েকজন মুসলিম মনীষী তৎকালীন মুসলমানদের আধ্যাত্মিক বৈষয়িক শ্রীবৃদ্ধির জন্য কাজ করেছেন, সংগ্রাম করেছেন, জেহাদ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তাদের ভিতরে প্রধান নেতৃত্বের আসনে, কলমের লেখনীর মাঠে ময়দানে রাজপথে সর্বত্র উপস্থিতি জানান দিয়েছেন। তাদের মধ্যে হচ্ছেন অন্যতম মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহ, যার জন্ম 1861 সালে। মুন্সী মোহাম্মদ মেহেরুল্লাহর উপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে একটি এমফিল এবং একটি পিএইচডি ডিগ্রি সম্পন্ন করা আছে। এবং যারা জানেন না, নামটি লিখে নিতে পারেন, পরবর্তীতে তাকে নিয়ে জেনে নেবেন। এবং তারপরে ছিলেন মুন্সী জমির উদ্দিন, জন্ম 1871 সালে। এরা যুক্ত ছিলেন গ্রাম বাংলার সাধারণ মানুষের সঙ্গে। ধর্ম সংস্কারের মাধ্যমে সমাজ সংস্কার ছিল এদের মূলনীতি। ধর্ম, সাহিত্য, রাজনীতি নিয়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে আছেন মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, ইসমাইল হোসেন সিরাজি। আমি জানি আপনারা অনেকেই ইসমাইল হোসেন সিরাজিকে চিনেন না। আমি এবার নিজের দায়িত্ব নিয়ে বলছি, আপনারা অনেকেই ইসমাইল হোসেন সিরাজিকে চিনেন না। আশা করি আজকের পাঠচক্র শেষে তাকে আপনারা চিনে নেবেন, যার জন্ম 1880 সালে। তারপরের ব্যক্তি হলেন মাওলানা আকরাম খাঁ। আমি দায়িত্ব নিয়ে বলছি, তাকে অধিকাংশই এখানে উপস্থিত অধিকাংশ মানুষই তাকে চিনেন না। মাওলানা আকরাম খাঁ, যার জন্ম ছিল 1883 সালে। আমি এখানে কয়েকটি নাম উল্লেখ করেছি এবং এই নামগুলো আমি নিজে উল্লেখ করিনি, একটা পিএইচডি থিসিস থেকে আমি এটা সংগ্রহ করেছি নামগুলো রেফারেন্স আকারে। কেউ রেফারেন্স চাইলে আমি তাকে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। তো এই নামগুলো আমি এই জন্য উল্লেখ করলাম, আশা করি পাঠশালা পাঠচক্র এই ব্যক্তিগুলোর উপরে একটা হলেও পাঠচক্রের আয়োজন করবে, যেন এই ব্যক্তিগুলো সম্পর্কে আমাদের আমাদের মহান নেতা, আমাদের মহান লেখকদের সম্পর্কে আমরা জানতে পারি। এই বলে আমি আমার নিজের সময়ের ভিতরে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, অথবা আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ আহমদ ভাইকে। আহমদ ভাই অনেক চমৎকার কথা বলেছেন। আশা করি সবাই, উনি হচ্ছে কিছু জায়গায় সবাইকে মনোযোগ থাকার চেষ্টা করছিলেন, যে কয়েকটা জায়গায়, যেমন যে জাতির সাহিত্য নাই সে জাতির আসলে কিছুই নাই। উনি উনি এরকম কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। আহমদ ভাইয়ের সাথে কি কারো কোনো কিছু বলার আছে? না থাকলে আমরা পরের আলোচনায় যাব। পরের আলোচনায় সৈয়দ আমির আচ্ছা আলীকে নিয়ে। মমিন, আমি হ্যাঁ, একটু কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আহমদ ভাইকে অনেক ধন্যবাদ। উনিও একজন বিখ্যাত মানে ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসছেন এটা নিয়ে কথা বলার জন্য। তো আমারও অনুরোধ থাকবে তার প্রতি যে মানে এখানে শুধু তার প্রতি না, অন্যান্য যারা আছেন, যেমন আজকে একজন কার্ল মার্কস নিয়ে কথা বলছেন, আজকে আমাদের কথা হচ্ছে খান বাহাদুরকে নিয়ে, আমাদের কথা হচ্ছে সমাজে বিভিন্ন সমস্যা নিয়ে। তো আমরা কিন্তু সমাজে বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক সমস্যা, আমাদের অনেক সমস্যা, আসলে এত সমস্যা যে বলার মতো না। তো এই জাতিকে পুনর্গঠন করতে গেলে, এবং আমাদের ছোট বাচ্চারা দেখবেন বেশিরভাগই আহ মোবাইলে আসক্ত, আহ বড়রা অস্থির, এরকম একটা প্রবাদ মানে একটা উদ্ধৃতি পড়েছিলাম যে সমাজে শিশুরা অস্থির প্রকৃতির, যুবকেরা অনৈতিক কাজে সময় নষ্ট বেশি করে, বৃদ্ধরা এবং প্রবীণেরা যখন অন্যায় দেখেও চুপ থাকে, তখন বুঝতে হবে সেই সমাজে ধ্বংস একদম অনিবার্য। তো আমরা এই ঘুণে ধরা সমাজকেও পুনর্গঠন করব ইনশাআল্লাহ। তো আজকে এই যে এতক্ষণ পর্যন্ত 10টা 17 বাজে, তারপরও কিন্তু পাঠশালা পাঠচক্রে যে সমস্ত সদস্যরা আমাদের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেছেন, তার মানে বুঝতে হবে যে তারা অন্য কিছুকে চুজ করতে পারতেন এই সময়টাতে, কিন্তু ওগুলো না করে তারা এই পাঠশালা পাঠচক্রটাকে চয়েস করছেন। তার মানে আপনাদের আইকিউ, একজন বিজ্ঞানের ছাত্র হিসেবে বলতেছি, যে অনেক উপরে অন্যদের থেকে। আপনাদের সেন্স অফ হিউমার যেটাই বলেন, এটা অনেক উঁচুতে। তো আমরা আমাদের এই ছোট ভাই বোন যাদেরকে আছে, তো আমি তাদেরকেও কিন্তু আপনার এই পাঠশালায় অন্তর্ভুক্ত করতে পারেন। এবং আমি বিশ্বাস করি এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক ভালো হবে। তো আমি দীর্ঘায়িত করব না, আরো বক্তব্য আছে। তো সবসময় একটা কথা বলি যে আমার সাথে আমার যাকে আমি গুরু মানি, সাদাত স্যার,
একটা ভুল সময় ভুল স্টেশনে ভুল